গত পর্বে আমরা ঘুরে দেখেছিলাম দার্জিলিং শহরের অসাধারণ কিছু জায়গা। আজ সেই যাত্রারই পরবর্তী অধ্যায়ে আজ আমরা দার্জিলিং থেকে রওনা দেব উত্তরবঙ্গের অন্যতম সুন্দর অফবিট ডেস্টিনেশন শিটংয়ের উদ্দেশ্যে। পথে ঘুরে দেখব মংপু যোগীঘাট ব্রিজ, তারপর পৌঁছে যাব আমাদের পাহাড়ি হোমস্টেতে। পরের দিন ঘুরে দেখব শিটংয়ের বাকি সমস্ত জায়গা, আর তারপর সেখান থেকে সোজা রওনা দেব এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সফর। সন্টুদা বলছে যে এখানে রাত্রেবেলা কখনো কখনো ভাল্লুক বেরোয় এই রাস্তার উপরে। আমরা এখন যাচ্ছি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মংপু রবীন্দ্র ভবন। আপু, রাত্রে আসবি নাকি ভাল্লুক দেখতে? সকালবেলা আপনাদের আর ভাল্লুক দেখাতে পারবো না, তার জন্য রাত্রে আসতে হবে। দার্জিলিং থেকে মংপু পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালোই। দার্জিলিং থেকে শিটংয়ের দূরত্ব ৪৫ থেকে ৫০ কিলোমিটার। রাস্তার দুপাশে পাইন বন আর পাহাড়ি গ্রাম এই যাত্রাকে আরো সুন্দর করে তুলেছে। ঝর্ণা দেখতে দাঁড়ালাম, সামনে চলে এলো এই বড় হনুমানটা, তাই আর নামতে পারছি না। এখানে অনেকগুলো হনুমান রয়েছে। ওরে বাপ রে আপু, 0 আরে রে 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 ভাইয়া, গাড়ির ওপর চলে এসেছে। কিছু নেই, কিছু নেই। হ্যাঁ, কাজ বন্ধ আছে। হ্যাঁ, তোমার দিকে বন্ধ করো পুরো। চলো 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 চলো, পুরো বন্ধ করো। ও ভাবলো তুমি দেখে চলে গেল। বুঝলে? হ্যাঁ, ভাবলো কলাওয়ালা দেবে কিছু। ও দেখা গেল না। এখানে একটা ঝর্ণা ছিল, ছোটখাটো একটা ঝর্ণাটা দেখবো ভাবলাম, তো গাড়িটা যেই দাঁড় করালাম সামনে দেখলাম হনুমানটা একদম গাড়ির ওপরে চলে এলো, তাই আর নামা গেল না। ঝর্ণাটা আপনাদের আর দেখাতে পারলাম না, কিছু করার নেই। যাই হোক, এবার আমরা মংপুর দিকে এগোচ্ছি। আমরা চলে এসেছি মংপু ভিউ পয়েন্টে। এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখন কিন্তু কোনো ভিউই দেখা যাবে না, কারণ চারদিকে কুয়াশা ভরে রয়েছে একদম। দেখুন, এই হচ্ছে এন্ট্রি টিকিট কাম সেলস काउंटर 9 AM to 4 PM। अच्छा, ये क्या मोंगपू व्यू पॉइंट है ना? व्यू पॉइंट है, ये तो रोडोडेंड्रन पार्क रोडोडेंड्रन पार्क है। प्लस व्यू पॉइंट है। अच्छा, पार्क प्लस व्यू पॉइंट। या अंडर रोडोडेंड्रन का फूल है? फूल तो अभी खत्म हो गया, वो फूल के पौधा आ रहा है। एक्चुअली हम लोग का अच्छा। छोटा छोटा बुशेस है, बड़ा पेड़ नहीं है। अच्छा, उसमें फूल दे के भी मार्च अप्रैल में खत्म हो गया, अभी पौधा उसमें नया पौधा आ रहा है। ওকে ওকে ওকে। এই পার্কটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টের পার্ক। এই পার্কের মধ্যে সমস্ত মেডিসিনাল প্ল্যান্ট লাগানো রয়েছে, যেরকম হচ্ছে সিঙ্কোনা, রোডোডেনড্রন, এই সমস্ত। সিঙ্কোনা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, যেটা থেকে তৈরি হয় ম্যালেরিয়ার ওষুধ, কুইনাইন, সেটা সিঙ্কোনা গাছ থেকে তৈরি হয়। আর এই দেখুন, এই হচ্ছে মূর্তি, ডক্টর থমাস অ্যান্ডারসনের মূর্তি। ওনার জীবনকাল ছিল 1832 থেকে 1870। উনি একজন ডক্টর ছিলেন, স্কটিশ ডক্টর, এবং উনি কিন্তু এই যে দার্জিলিং হিমালয়ান রেঞ্জে, এই যে দার্জিলিং এলাকায়, এখানে যে সিঙ্কোনা চাষের যে প্রচলন হয়, ওটা কিন্তু ওনার দৌলতেই হয়। মানে ওনাকে এখানে সিঙ্কোনা চাষের জনক আপনি বলতে পারেন। এই পার্ক থেকে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু সেই সময় সমস্তটা কুয়াশায় ঢেকে থাকায় কিছুই দেখা সম্ভব ছিল না। কিছুক্ষণ পার্কে ঘুরে আমরা আবার পার্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। আমি যে সিঙ্কোনা গাছের কথা আপনাদের বলছিলাম, সেই সিঙ্কোনা গাছটা এবার দেখাচ্ছি। ওই যে এই গাছগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ, ঔষধি গাছ। এখান থেকেই তৈরি হয় ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন। আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে। গাড়িটা বেশ কিছুটা আগেই দাঁড় করাতে হলো, কারণ এখানে জ্যাম লেগে গেছে। দেখুন, গাড়ির জ্যাম লেগে গেছে। মংপু শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান হিসেবেও বিখ্যাত। অনেকবার তিনি এখানে এসেছিলেন
এবং তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এখানেই রচনা করেছিলেন। আজও সেই ঐতিহাসিক বাড়িটি সংরক্ষিত রয়েছে। রবীন্দ্র ভবনের গেট দিয়ে ঢুকতেই গেটের বাঁ দিকে দেখলাম একটি খুব সুন্দর ট্রি হাউস। নিচ থেকে কাঠের সিঁড়ি উঠে গেছে ট্রি হাউসের উপর পর্যন্ত। রবীন্দ্র ভবনের গায়ে লাগা একটা কুইনাইন ফ্যাক্টরি রয়েছে। এই কুইনাইন ফ্যাক্টরিতে কাজ করতেন মনমোহন সেন। উনি এখানে গবেষণা করতেন কুইনাইন নিয়ে, এবং ওনার স্ত্রী মৈত্রী দেবী ছিলেন একজন লেখক এবং সাহিত্যিক, এবং ওনার আমন্ত্রণেই রবীন্দ্রনাথ এখানে 4 বার এসেছিলেন এবং এইখানে থেকে উনি অনেক কবিতা লিখেছিলেন। রবীন্দ্রনাথ এখানে বেশ কিছু সময় কাটানোর পরে পরবর্তীকালে এটাকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়, এবং এই হলো কুইনাইন ফ্যাক্টরি, যেই কুইনাইন ফ্যাক্টরিটার কথা আমি বলছিলাম আপনাদের। এই কুইনাইন ফ্যাক্টরিতেই কাজ করতেন মনমোহন সেন। এই হচ্ছে মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে থেকে বিভিন্ন যে কর্মকাণ্ড সেগুলোকে নিয়ে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মিউজিয়ামে ঢুকতে হবে। এখানে লেখা রয়েছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মিউজিয়াম। তো আমি ভেতরে আপনাদের দেখাতে পারবো না। মংপুতে রবীন্দ্র ভবন দেখে এখন আমরা যাচ্ছি যোগীঘাট ব্রিজ দেখতে। দেখুন, রাস্তার ধারে হচ্ছে অরেঞ্জ গার্ডেন। সিটং কিন্তু বিখ্যাত হচ্ছে কমলা লেবুর জন্য, তবে এটা কমলা লেবুর সিজন না। তবে রাস্তার ধারে আপনাদের দেখিয়ে দিলাম অরেঞ্জ গার্ডেন। এখানে গাছ রয়েছে, বাট এখন কিন্তু কোনো কমলা লেবু আপনি পাবেন না। কমলা লেবু দেখার জন্য আসতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যখন কমলা লেবু পুরোপুরি পাকবে। তার আগে অবশ্য নভেম্বর ডিসেম্বর মাসে আগেও গাছে কমলা লেবু ফলতে দেখতে পাবেন। চলে এসেছি যোগীঘাট ব্রিজের কাছে। এই দেখুন, এই হচ্ছে যোগীঘাট ব্রিজ। এই রাস্তার ওপর দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। অনেক লোক কিন্তু এসছে আজকে এখানে। প্রথমেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে ব্রিজটা এপার থেকে ওপার করলাম। মাঝে মাঝেই গাড়ি চলে যাচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে, আর সেই দৃশ্যের মধ্যেই দাঁড়িয়ে পাহাড়ি হাওয়া উপভোগ করার অনুভূতিটা সত্যি দারুণ। ব্রিজের একপাশে বাতাসে দুলছে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক অনন্য শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। ব্রিজের নিচ দিয়ে খরস্রোতা নদী বইছে। দেখুন, আমি ব্রিজের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি নিচ দিয়ে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে। আর ঠিক ব্রিজের পাশেই একটা পুরনো ব্রিজ রয়েছে, সাসপেনশন ব্রিজ, কাঠ দিয়ে তৈরি, কাঠ আর লোহার তার দিয়ে তৈরি। এই ব্রিজটা এখন আর ইউজ হয় না। আমি একদম ব্রিজের নিচে চলে এসেছি, নদীর পাশে। এই দেখুন, ওপরে হচ্ছে যোগীঘাট ব্রিজ, তার ঠিক নিচে আমি। আর দেখুন কত স্রোতে নদীটা বইছে। এবার ড্রোন ক্যামেরায় দেখে নেওয়া যাক যোগীঘাট ব্রিজের এক অন্যরকম সৌন্দর্য। আমাদের নিচে বয়ে চলেছে খরস্রোতা রিয়াং নদী, আর তার উপর দাঁড়িয়ে রয়েছে প্রায় ৭৪ মিটার দীর্ঘ যোগীঘাট স্টিল ব্রিজ। ২০১৫ সালে নির্মিত এই সেতুটি পুরনো কাঠের ঝুলন্ত সেতুর পরিবর্তে তৈরি করা হয়, এবং আজ এটি মংপু, সিটং ও লাটপাঞ্চার এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। নিচ থেকে ওপরে উঠে আমরা এবার একটু মোমো খেয়ে নিচ্ছি। মোমো খেয়ে তারপর এখান থেকে রওনা দেবো। আপু মোমো খাবে না, অন্য কিছু খাবি? যোগীঘাট ব্রিজ দেখে দুপাশে পাইনের বন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা হোমস্টেতে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এই হোমস্টেটার নাম হচ্ছে শেরপা সানরাইজ হোমস্টে। এখানে সানরাইজ গ্রুপের দুটো হোমস্টে পাশাপাশি রয়েছে।
এটা হচ্ছে শেরপা সানরাইজ হোমস্টে আমরা যেটাতে আছি, আর এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি রিসোর্ট, এটাও কিন্তু সানরাইজ গ্রুপেরই। দেখুন এখানে সুন্দর গার্ডেন রয়েছে একদম পাহাড়ের উপরে। এখন পাহাড় কিছু দেখা যাচ্ছে না কারণ পুরোটাই কুয়াশা রয়েছে, কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক। রুমটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে রুম। রুমে দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, আর এই হচ্ছে টয়লেট। নাইস। গিজারও রয়েছে। এই হোমস্টেটা আমি বুক করেছি 1300 টাকা পার পারসন। এখানে কিন্তু পার পারসন হিসাবে 4 বেলার খাবার, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার, 4 বেলার খাবার আর সাথে থাকা, পার পারসন 1300 টাকা করে। আমরা 3 জন আছি, আমাদের খরচা পড়ছে 3900 টাকা, মানে 3900 টাকা। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের হোমস্টেতে দুপুরবেলার খাওয়া দাওয়া সারছি, যদিও এখন 3টে বেজে গেছে। দুপুরের খাবারে আছে ভাত, ডাল, একটা আলুর তরকারি, একটা বেগুন ভাজা আর ডিম। এই হচ্ছে দুপুরবেলার খাবার। এরপর এরা বিকালবেলা স্ন্যাক্সও দেবে আর রাত্রেবেলা ডিনার। ডিনারে আছে চিকেন রাইস। পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর একটি হোমস্টে। ঘর থেকে সরাসরি পাহাড়ের দৃশ্য, চারপাশে নীরবতা আর পাখির ডাক। এই পরিবেশই শিটংয়ের আসল আকর্ষণ। সন্ধ্যায় গরম চা আর পাহাড়ি ঠান্ডা আবহাওয়ার সঙ্গে দিনটি দারুণভাবে শেষ হলো। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করে এখান থেকে শিটংয়ের যে কটা সাইট সিন বাকি রয়েছে সে কটা করে তারপর এনজিপির দিকে রওনা দেবো। সকালবেলা বেশ রোদ উঠেছিল, এখন কিন্তু আবার কুয়াশা ছেয়ে গেছে। দেখুন এই পাহাড়ের ওপর কিন্তু থাকতে দারুণ সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। রাত্রেবেলা ঝিঝি পোকার ডাক আর নিস্তব্ধ পরিবেশে খুব সুন্দর এই হোমস্টেটা। শেরপা সানরাইজ হোমস্টে আর সাইলেন্ট ভ্যালি রিসোর্ট, এই দুটো কিন্তু পাশাপাশি। চলে এসছে আমাদের রুটি, তার সাথে ঘুগনি আর ডিম। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো। আমরা এবার রওনা দিচ্ছি, জিনিসপত্র গাড়িতে তোলা হয়ে গেছে, এবার গাড়ি স্টার্ট দেবে। আমরা হেঁটে হেঁটেই যাব কারণ রাস্তাটা একটুখানি খাড়াই রয়েছে আর খারাপও রয়েছে, তার জন্য গাড়িটা এমটি গাড়ি উঠবে আর আমরা পাশে হেঁটে হেঁটে ওপর পর্যন্ত উঠবো, তারপর গাড়িতে চেপে রওনা দেবো। রাস্তা খারাপ থাকায় গাড়িটা প্রথমে উপরে গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে আমরা পাহাড়ি রাস্তা বেয়ে কিছুটা খাড়াই পথ ওপরে পায়ে হেঁটে উঠেছিলাম। চারপাশ তখন ঘন কুয়াশায় ঢেকেছিল। কুয়াশার সেই সাদা চাদর ভেদ করে সামনের পথটুকু দেখাও যেন দুষ্কর হয়ে উঠেছিল। সব মিলে চারদিকে এক রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। এই হোমস্টের বাকি সব কিছুই ভালো, কিন্তু ওঠানামার রাস্তাটা খুবই খারাপ। এখানে হোমস্টের মালিক ছিল, আমি তাকে বললাম যে রাস্তাটা ঠিক করুন, নাহলে তো গাড়ি ওঠানামা করতে খুবই অসুবিধা, নামার থেকেও উঠতে খুব খারাপ অবস্থা। আমরা তাই নেমে হেঁটে হেঁটে এলাম। গাড়িটাকে এমটি গাড়ি ওপরে যাতে ভালো মতন উঠতে পারে সেজন্য এমটি ছেড়ে দিয়েছিলাম, তাও নিচে একটু লেগে গেছে। আর দেখুন অবস্থা, চারদিকে কুয়াশা ভরে রয়েছে, একদম সামনে কিছু দেখাই যাচ্ছে না। হোমস্টে থেকে বেরিয়ে একটু দূরেই হচ্ছে মাহালদিরাম টি এস্টেট, মাহালদিরাম টি গার্ডেন। এই দেখুন, এই হচ্ছে মাহালদিরাম টি গার্ডেন, কিন্তু এত কুয়াশা চারদিকে যে কিছুই আপনাদের দেখাতে পাচ্ছি না। এখানে কিছু দেখার মতন অবস্থাতেও নেই। দেখুন গাড়িটা সামনে গিয়ে ভ্যানিশ হয়ে গেল, আর দেখা যাচ্ছে না। দেখুন সামনে একটা গাড়ি এসে গেছে, পাস করা খুবই মুশকিল।
এরপর আমরা মাহালদিরাম টি গার্ডেনের মাঝখানের রাস্তা ধরে সোজা সামনে এগোতে লাগলাম। দুপাশে টি গার্ডেন আর চা গাছ কুয়াশার মধ্যে থেকে আবছা চোখে পড়ছিল। এই জায়গাটাকে বলা হয় আই লাভ সিটং পয়েন্ট। এখানে লেখা রয়েছে আই লাভ সিটং, আর এখান থেকে চারপাশের ভিউটাও খুব সুন্দর। চলুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ সিটং। খাড়াই রাস্তা, আমরা উপরে উঠছি। আসো। আজকের ওয়েদারটা একদমই ভালো না, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। খুব জোরে পড়ছে না, কিন্তু টিপ টিপ করে স্টার্ট হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি আই লাভ সিটং পয়েন্টে। আই লাভ সিটং যে লেখাটা ছিল তার উল্টো দিকেই রয়েছে লেপচা মনস্ট্রি। এবার আমি যাচ্ছি লেপচা মনস্ট্রি দেখতে। আর এই হচ্ছে মনস্ট্রি। कहाँ जा रहे हैं? मंदिर जा सकता है, जाना है हाँ मंदिर कहाँ है? अंदर जाके बदमाशी नहीं करनी। चलो কিছুদিন আমাদেরও দিছে। প্রায় 350 বছরের পুরনো এই মনস্ট্রিটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একসময় এটি লেপচা রানীমহল হিসেবে ব্যবহৃত হতো, যা পরবর্তীতে মনস্ট্রিতে রূপান্তরিত হয়। এটি সমগ্র সিটং অঞ্চলের একমাত্র মনস্ট্রি যা সম্পূর্ণভাবে আদিবাসী লেপচা বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হয়। এই টি গার্ডেনটার কি নাম বললেন? পাটপুকুরি অনুষ্ঠান, পাটপুকুরি টি গার্ডেন। পাঁচপুকুরি টি গার্ডেন। আমরা এখানে একটা টি গার্ডেন দেখতে চলে এসেছি। এটার নাম হচ্ছে পাঁচপুকুরি টি গার্ডেন। খুবই সুন্দর টি গার্ডেন। টি গার্ডেনের মাঝখান দিয়ে রাস্তা গেছে। রাস্তাটা যদিও খুব খারাপ, আমাদের রাস্তা বেয়ে এখন গাড়ি উপরে উঠছে। মাইলের পর মাইল বিস্তৃত এই চা বাগানটি দেখলে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ সবুজ রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে। পাহাড়ি ঢালে ধাপে ধাপে নেমে যাওয়া এই সবুজ চা বাগানটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কাছেই রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি এবং লেপচা মনস্ট্রির মতো দর্শনীয় স্থান। আপনি যদি সিটং ঘুরতে আসেন তবে পাঁচপুকুরি চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা একেবারেই মিস করবেন না। দারুণ সুন্দর এই পাঁচপুকুরি টি গার্ডেন। এই পাঁচপুকুরি টি গার্ডেন দেখে এবার আবার আমরা এখান থেকে রওনা দেব। এরপরে যাব হচ্ছে নামচিং পোখরিতে। একদম টি গার্ডেনের সামনে এখানে রয়েছে পাঁচপুকুরি হোমস্টে। এই দেখুন পাঁচপুকুরি হোমস্টে, এখানে নাম্বারটাও লেখা আছে। আপনারা চাইলে এখানেও কিন্তু বুকিং করে থাকতে পারেন। এই হচ্ছে হোমস্টে, একদম টি গার্ডেনের সামনে। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী স্পট নামথিং পোখরির দিকে। আমরা চলে এসেছি নামচিন পোখরিতে। দেখুন এখানে কত গাড়ি এসছে, সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে। তুমি যাবে মনে চিতে? बुद्धिहीन तनु जान के सुमीरो पवन कुमार, बल बुद्धि विद्या देहु
हारहु कलेश विकार। এই বজরংবলীর মূর্তির পেছনে একটা জলাশয়, এই জলাশয়টা হলো নামচিং পোখরি, আর তার চারপাশে রয়েছে পাইন ফরেস্ট। দেখুন, এই হচ্ছে বজরংবলীর মূর্তি, তার পেছনে হচ্ছে এই দেখুন, এই হচ্ছে নামচিং পোখরি। এখানে জল এখন একটু কম রয়েছে, বর্ষাকালে পুরো জলে ভরা থাকে। আর তার চারপাশে দেখুন পাইনের ফরেস্ট, দারুণ সুন্দর। আর এই দিক দিয়ে পাইন ফরেস্টের ভেতরে ঢোকা যায়। চলো একটু ঘুরে আসি আমরা সামনে থেকে। হোঁচট খেয়ে পড়ে যাবি, শোনা লাফিয়ে না। উপর থেকে আসছে না, গাছ পড়ে যাবে ধরো। সাইকেল চালা। এরপর নামথিং পোখরি থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম অহলদারা ভিউ পয়েন্ট দেখতে। কিছু দেখা যাচ্ছে নাকি? 3 টিকিট দিয়েছি। ও শুধু মেঘ। 10 টাকা দিয়েছি। 10 रुपया देखता हूँ। হবে 10 টাকা তোমার কাছে? শুধু 10 টাকাই হবে। হ্যাঁ 10 টাকাই চাইছি। সাদা এবার ঢুকছি অহলদারা ভিউ পয়েন্টে। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। অহলদারা ভিউ পয়েন্টে যখন ঢুকলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ ঘুরতেই আস্তে আস্তে বৃষ্টিটা আরো জোরে নামলো। অগত্যা ফুড স্টলের ছাতার তলায় গিয়ে আশ্রয় নিলাম। অহলদারা ভিউ পয়েন্টে বৃষ্টি নেমে গেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছি আর ওয়েট করছি বৃষ্টি যাতে কমে। বৃষ্টি কমলে ভিউ পয়েন্টে গিয়ে ভালো ভালো ভিডিও ক্যাপচার করতে পারবো। পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে ধাপে ধাপে বিস্তৃত সবুজ চা বাগান, সিংকোনা গাছের জঙ্গল এবং ছোট ছোট পাহাড়ি গ্রামের মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। এই ভিউ পয়েন্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো নিচে উপত্যকার বুকে সর্পিল আকারে বয়ে চলা সবুজ নীল তিস্তা নদী। উপর থেকে তিস্তার এই রূপ এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। ভোরবেলা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের ভেলা আর কুয়াশায় ওড়াউড়ি দেখার আনন্দই আলাদা। অনেক সময় মেঘের দল আপনার পায়ের নিচে খেলা করবে, যা আপনাকে এক মায়াবী জগতের অনুভূতি দেবে। পাহাড়ের একদম মেঘের কাছাকাছি রাত কাটানোর জন্য এখানে কিছু চমৎকার কটেজ ও হোমস্টে রয়েছে। সেখানে থাকলে রাতে তারার আলো এবং ভোরে সরাসরি ঘরের জানলা দিয়ে প্রথম সূর্যোদয় উপভোগ করা যায়। অহলদারা ভিউ পয়েন্ট দেখে আমরা আবার গাড়িতে চেপে রওনা দিলাম নিউ জলপাইগুড়ির দিকে। রাস্তায় চারদিকে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে গাড়ি ছুটে চলল পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে। যদি দার্জিলিংয়ের ভিড় থেকে একটু দূরে প্রকৃতির মাঝে দুদিন কাটাতে চান তাহলে শিটং অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এবিজি ট্রাভেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।